2003 সালে ইরাকে যে দ্রুত সামরিক সাফল্য পেয়েছিল আমেরিকা, অনেক বিশ্লেষকের মতে ঠিক সেই অভিজ্ঞতাকেই সামনে রেখে 2026 সালে ইরানের ক্ষেত্রেও একই ধরনের কৌশল প্রয়োগ করে দ্রুত বিজয় অর্জনের আশা করেছিল ওয়াশিংটন। কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। কারণ গত 2 দশক ধরে ইরান এমন এক প্রতিরক্ষা কৌশল তৈরি করেছে যার ফলে শীর্ষ নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও যুদ্ধ চালিয়ে যাবার সক্ষমতা বজায় থাকে। 2003 সালের মার্চ মাসে আমেরিকা যখন ইরাক আক্রমণ করে তখন খুব অল্প সময়ের মধ্যেই দেশটির সামরিক প্রতিরক্ষা ভেঙে পড়ে। মাত্র 26 দিনের সামরিক অভিযানে তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের বাহিনী কার্যত ধ্বংস হয়ে যায় এবং রাজধানী বাগদাদ দখল করে নেয় আমেরিকার নেতৃত্বাধীন জোট বাহিনী। সেই যুদ্ধ আন্তর্জাতিক রাজনীতিতে বড় এক উদাহরণ হয়ে দাঁড়ায় কিভাবে অত্যাধুনিক প্রযুক্তি এবং দ্রুতগতির সামরিক কৌশল ব্যবহার করে একটা রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে অল্প সময়ের মধ্যে অচল করে দেওয়া যায়। কিন্তু এই যুদ্ধের ফলাফল খুব মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেছিলেন ইরানের এক সামরিক কর্মকর্তা, মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফরি। তিনি তখন থেকেই ভাবতে শুরু করেন, যদি কোনোদিন ইরানের ওপর একই ধরনের হামলা হয় তাহলে কিভাবে সেই আঘাত মোকাবিলা করা সম্ভব। তার লক্ষ্য ছিল একটাই, ইরানের রাষ্ট্রীয় কাঠামো এবং সামরিক শক্তি যেন কখনোই ইরাকের মতো দ্রুত ভেঙে না পড়ে। দীর্ঘ গবেষণা পরিকল্পনার পর তিনি একটা নতুন প্রতিরক্ষা কৌশল তৈরি করেন, যার নাম দেওয়া হয় ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স বা বিকেন্দ্রীকৃত মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থা। এই কৌশলের মূল লক্ষ্য ছিল যুদ্ধের সময় যদি কেন্দ্রীয় নেতৃত্ব ধ্বংস হয়ে যায় তাহলেও যাতে দেশের বিভিন্ন সামরিক ইউনিট স্বাধীনভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে। 2026 সালের 28 ফেব্রুয়ারি সেই কৌশলের বাস্তব পরীক্ষা শুরু হয়। ওই দিন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। এই অভিযানে ব্যবহার করা হয় অত্যাধুনিক যুদ্ধ বিমান, দূরপাল্লার ড্রোন এবং অত্যন্ত নির্ভুল ক্ষেপণাস্ত্র। হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের শীর্ষ সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বকে দ্রুত নির্মূল করা এবং দেশের কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে দেওয়া। হামলার প্রথম ধাক্কাতেই ইরানের বহু শীর্ষ নেতা নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর, প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে এবং সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদুল রহিম মুসাফি। এছাড়াও আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এই হামলায় প্রাণ হারান। আমেরিকা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের পরবর্তীতে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের সামরিক নেতৃত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া এবং তাদের প্রতিরোধ ক্ষমতাকে শুরুতেই অচল করে দেওয়া। কিন্তু পরিকল্পনা অনুযায়ী পরিস্থিতি এগোয়নি, কারণ হামলার কয়েক ঘন্টার মধ্যে ইরান পাল্টা আঘাত হানতে শুরু করে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে একের পর এক হামলা চালানো হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর ওপর। বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং জর্ডনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হয়। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা এবং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপরও হামলা চালানো হয়। বিমানবন্দর, তেল শোধনাগার, সমুদ্র বন্দর এবং জল বিশুদ্ধকরণ কেন্দ্রের মতো স্থাপনাগুলোতেও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই পরিস্থিতিতে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। যুদ্ধ শুরু হবার প্রায় 2 সপ্তাহ পরেও সংঘর্ষ থামেনি। 13ই মার্চ পর্যন্ত যুদ্ধের চতুর্দশ দিনে এসে পৌঁছলেও হামলা এবং পাল্টা হামলা এখনও অব্যাহত। তবে এই সময় ইরান কূটনৈতিক বার্তাও দিতে চেষ্টা করে। দেশটার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরে বলেন, নিরপেক্ষ দেশগুলোর ওপর হামলা করার উদ্দেশ্য ইরানের ছিল না। তিনি বিশেষভাবে ওমান এবং বাহরাইনের মতো দেশের কাছে দুঃখ প্রকাশ করেন এবং উপসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে সম্মান করার আশ্বাস দেন। 1 মার্চ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তা ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘাচি দেশটার প্রতিরক্ষা কৌশল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, গত 2 দশকে আমেরিকার পূর্ব এবং পশ্চিম পরিচালিত বিভিন্ন যুদ্ধ খুব গভীরভাবে বিশ্লেষণ করেছে ইরান। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তৈরি করা হয়েছে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা। আরাঘাচির ভাষায়, রাজধানীতে বোমা হামলা হলেও ইরানের যুদ্ধ পরিচালনার ক্ষমতা নষ্ট হয়ে যায় না, কারণ দেশের সামরিক কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিটা ইউনিট স্বাধীনভাবে কাজ করতে পারে। তিনি আরও বলেন, বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে তা নির্ধারণ করার ক্ষমতা অনেকটাই তেহরানের হাতে থাকে। এখন প্রশ্ন উঠছে, এই কৌশলের নেপথ্যে থাকা ব্যক্তি কে? মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফরি ইরানের অন্যতম প্রভাবশালী সামরিক কর্মকর্তা ছিলেন। ইসলামী বিপ্লবের পর তিনি ইরানের কুর্দিস্তান অঞ্চলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা ইউনিটে কাজ শুরু করেন। পরে তিনি ইরাক যুদ্ধে অংশ নেন। দীর্ঘ এই যুদ্ধে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং ধীরে ধীরে সামরিক পদোন্নতি লাভ করেন। যুদ্ধ শেষ হবার পর 1992 সালে তাকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর স্থলবাহিনীর প্রধান করা হয়। একই সঙ্গে তিনি তেহরানের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা অভিজাত ইউনিট সারাল্লার নেতৃত্ব দেন। 2005 সালে তাকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পোস্টার ফর
সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক করা হয়। এই সময় তিনি গভীরভাবে বিশ্লেষণ করেন ইরান ইরাক যুদ্ধ এবং 2003 সালে ইরাকে আমেরিকার সামরিক অভিযানের অভিজ্ঞতা। এই দুই যুদ্ধের অভিজ্ঞতা থেকেই তিনি তৈরি করেন মোজাইক ডিফেন্স নামের নতুন সামরিক কৌশল। 2007 সালে তিনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হন এবং তখন থেকেই ধাপে ধাপে এই প্রতিরক্ষা নীতি বাস্তবায়ন শুরু হয়। এই কৌশল তৈরির পেছনে সবথেকে বড় শিক্ষা আসে দুটো বড় যুদ্ধ থেকে। প্রথমটা ছিল ইরান ইরাক যুদ্ধ। 8 বছর ব্যাপী এই সংঘর্ষে ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লেও প্রতিরোধ চালিয়ে যেতে সক্ষম হয়েছিল। সংখ্যায় এবং অস্ত্রে শক্তিশালী ইরাকি বাহিনীকে দীর্ঘমেয়াদী সংঘর্ষে আটকে রেখে যুদ্ধকে অচলাবস্থায় নিয়ে যায় তেহরান। দ্বিতীয় শিক্ষা আসে 2003 সালের ইরাক যুদ্ধ থেকে। তখন সাদ্দাম হোসেনের সামরিক বাহিনী অত্যন্ত কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ছিল, ফলে নিচু স্তরের কর্মকর্তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবার সুযোগ ছিল না। এর ফলে আমেরিকার নেতৃত্বাধীন জোট বাহিনী যখন দ্রুত অগ্রসর হতে থাকে, তখন ইরাকি প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ভেঙে পড়ে। এই অভিজ্ঞতা থেকে ইরান বুঝতে পারে ভবিষ্যতের যুদ্ধে টিকে থাকতে হলে কেন্দ্রীয় নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও যাতে সেনাবাহিনী কার্যকরভাবে লড়াই চালিয়ে যেতে পারে, এমন কাঠামো তৈরি করতে হবে। এই ধারণা থেকেই জন্ম নেয় মোজাইক ডিফেন্স। 2005 সালে এই প্রতিরক্ষা নীতি আনুষ্ঠানিকভাবে গড়ে তোলা হয়। এর মূল ধারণা হলো বিকেন্দ্রীকৃত এবং স্তরভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা। এই পরিকল্পনা অনুযায়ী ইরান তার সামরিক কাঠামোকে পুনর্গঠন করে 31টা প্রাদেশিক সামরিক কমান্ডে ভাগ করে। প্রতিটা কমান্ড প্রায় স্বাধীনভাবে পরিচালিত হয়। তাদের নিজস্ব সদর দপ্তর থাকে ক্ষেপণাস্ত্র ভান্ডার, ড্রোন ইউনিট, গোয়েন্দা বিভাগ এবং স্থানীয় বেসেজ মিলিশিয়া বাহিনী। এর ফলে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও স্থানীয় কমান্ডাররা নিজেদের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ পরিচালনা করতে পারেন। বিশ্লেষকদের মতে এই কৌশল অনেকটা জার্মান সেনাবাহিনীর মিশন টাইপ যুদ্ধনীতির মতো। সেখানে উচ্চপদস্থ কর্মকর্তারা কেবল লক্ষ্য নির্ধারণ করেন, কিন্তু সেই লক্ষ্য অর্জনের পদ্ধতি নির্ধারণ করার স্বাধীনতা থাকে অধস্তন কর্মকর্তাদের হাতে। 2026 সালের যুদ্ধে এই কৌশলের বাস্তব প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে। তেহরান এই সংঘর্ষকে রমজান যুদ্ধ নামে অভিহিত করেছে। যুদ্ধের প্রথম দিনেই দেশের শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিহত হলেও ইরানের 31টি স্বায়ত্তশাসিত সামরিক কমান্ড দ্রুত পাল্টা হামলা চালাতে সক্ষম হয়। ইসরায়েল এবং আমেরিকার সামরিক ঘাঁটির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আঘাত হানা হয়। বিশ্লেষকদের মতে এই প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সামরিক কাঠামোকে অনেকটা বহু মাথাওয়ালা পৌরাণিক দানব হাইড্রার মতো করে তুলেছে। একটা অংশ ধ্বংস হয়ে গেলেও অন্য অংশগুলো আবার নতুন করে সক্রিয় হয়ে ওঠে এবং যুদ্ধ চালিয়ে যেতে থাকে। তাদের মতে মোজাইক ডিফেন্স হয়তো ইরানকে নিশ্চিত বিজয় এনে দিতে পারে না, কিন্তু এই কৌশল একটা বিষয় প্রায় নিশ্চিত করে: দ্রুত পরাজয় ঠেকানো। ফলে যে কোনো প্রতিপক্ষের জন্য যুদ্ধ দ্রুত শেষ করা কঠিন হয়ে পড়ে এবং সংঘর্ষ দীর্ঘ এবং ব্যয়বহুল রূপ নেয়। বর্তমান পরিস্থিতি সেই বাস্তবতারই ইঙ্গিত দিচ্ছে, কারণ শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ার পরও ইরানের সামরিক প্রতিরোধ ভেঙে পড়েনি, বরং দেশটির বিভিন্ন সামরিক ইউনিট আলাদাভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংঘর্ষ আরও দীর্ঘায়িত হবার একটা আশঙ্কা তৈরি হয়েছে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।